স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আরও একবার ভারত বধের স্বাদ পেল বাংলাদেশ। ফুটবলের পর এবারে ক্রিকেটে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালের প্রতাপশালী বৈভব সুরিয়া ভানসিদের সুপার ওভারে হারিয়ে ফাইনালের টিকিট কাটল আকবর আলীর বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেট 194 রান তোলে বাংলাদেশ এই দল। ভারতও সমান স্কোর করলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেই জমা ছিল বাকি নাটকীয়তা। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। করজোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে। সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়, একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটে 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। এই ইনিংসে হার্ড হিটার ক্যালিবার দিয়ে নজর কাড়া বৈভব সূর্যবংশীকে 38 রানেই বেঁধে ফেলতে পেরেছিল টাইগাররা। যদিও ওই রান তিনি করেছিলেন মাত্র 15 বল খরচায়, আর ওপেনার প্রিয়ন্স আরিয়া 23 বলে করেছেন দলের হয়ে সর্বোচ্চ 44। এর আগে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিল টাইগার ব্যাটাররা। হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 আর জিসান আলমের 26 ভালো শুরু এনে দেয় বাংলাদেশ এ দলকে। শেষ দিকে মেহরবের অপরাজিত 48 রানের ফিনিশিং টাচ। সেই সুবাদে বাংলাদেশ পেয়ে যায় 194 রানের ফাইটিং টোটাল, যেটাকে পুঁজি করেই শেষ পর্যন্ত ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট নিশ্চিত করল আকবর আলীর দল। খালিদ জামিল, 71। কাতারের দোহার মতো মিরপুর থেকেও সুখবর। তৃতীয় দিনে এসেও ম্যাচের দখল থাকলো বাংলাদেশের কাছে। আগের দিন 5 উইকেটে করা 98 রানকে 265 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে আইরিশ ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 ওপেনারের 100 রানের জুটি সুবাদে 367 রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্ট। ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টায় ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে ফিরে এসে আইরিশ দুর্গে তাইজুলের জোড়া আঘাত। ফেরান স্টেফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। সেট ব্যাটার ডোয়েনি ব্যাট করছিলেন 46 রানে। তারপর প্রতিরোধ করেন জর্ডান নীল। স্কোরবোর্ডে 49 রান তোলেন তিনি। সঙ্গী হিসেবে পাননি কাউকে, তাই আয়ারল্যান্ডকে থামতে হয় 265-তে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে 76 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তাইজুল। খালেদ আহমেদ আর হাসান মুরাদ উইকেট নিয়েছেন 2টি করে। 2 জোড়া উইকেট শিকারের সুবাদে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে 246 উইকেট নিয়ে দুজনে এখন যৌথভাবে আছেন শীর্ষে।
টাইগাররা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখনই স্বাগতিকদের লিড 211 রানের। মিরপুরের উইকেটে ঘাসের প্রলেপ উঠে ততক্ষণে বেরিয়ে আসতে শুরু করেছে কালো মাটি। তবে তাতে ব্যাটিং করতে খুব একটা সমস্যা হয়নি দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের। দুজনে রান তুলতে থাকেন প্রায় সমান গতিতে, যথাসময়ে 50ও পেয়ে যান। সাদমান পেয়েছেন নিজের 8 নম্বর আর জয়ের 5 নম্বর টেস্ট হাফ সেঞ্চুরি। তাদের সাথে বাংলাদেশও পেরিয়েছে 100। দিনটা অবশ্য আর পার করে দিতে পারেননি জয়। ইনিংসের 32তম ওভারে প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তবে মুমিনুলকে সাথে নিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ব্যাট করেছেন সাদমান। টাইগার ওপেনার 69 রানে অপরাজিত আছেন। মুমিনুল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাথে করে আগের 19 রান নিয়ে, আর বাংলাদেশের লিড 367। খালিদ জামিল, একাত্তর। টেস্টে 246 শিকার, আয়ারল্যান্ডের বিপক্ষে 4 উইকেট শিকার করে সাকিবের পাশে এখন তাইজুল ইসলামের নাম, তাও 20টা ইনিংস কম বোলিং করে। 1 উইকেট পেলেই হবেন টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। যেভাবে ছুটছেন, কোথায় থামতে চান তাইজুল জানিয়েছেন টেস্টে তার বড় স্বপ্নের কথা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বুঝি নাই, বাট আপনার একটা সময় যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি। সকাল সকাল একটা ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। ঠিক ওই সময়টায় আইরিশদের বিপক্ষে বোলিংয়ে ছিল টাইগাররা। ঠিক মাঠে থাকা অবস্থায় তাইজুল ইসলাম সেই কম্পনটা, অর্থাৎ ভূমিকম্পের কম্পনটা বুঝতে না পারলেও তার স্পিন ঘূর্ণিতে যে কম্পনটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল আইরিশ ব্যাটাররা। ঠিক এই দিনটাতেই তাইজুল ইসলাম 4টা উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন এবং টেস্টে এখন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম কিন্তু সমান সমান। না, আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কত দূর যাব হয়তো বা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। ছোটোবেলায় এরকম তো থাকে যে আমি অনেকগুলো উইকেট নেবো, এটা তো সবারই, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে। সাকিব আল হাসানকে বলা যেতেই পারে সর্বকালের সেরা স্পিনার। সেই সর্বকালের সেরা স্পিনারকে যে ম্যাচটায় ছুঁয়ে ফেলেছেন তাইজুল ইসলাম, ঠিক সেই ম্যাচটাতে সাকিবের চেয়ে 20টা ইনিংস কম বল করেছেন। ঠিক যেভাবে ছুটছেন, একটা সময় সাকিবকে তো ছাড়িয়ে যাবেনই, ঠিক অনন্য উচ্চতায় পৌঁছে যেতে পারেন তাইজুল ইসলাম। তাইজুলকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক এই জায়গা থেকে তার টার্গেটটা কি, অর্থাৎ কোন জায়গাটায় গিয়ে আসলে থামতে চান, কত উইকেট তার টার্গেট। তাইজুল মজা করেই বলেছেন 700 উইকেট হলে মন্দ হয় না। না, আমাকে যদি আল্লাহ 700টা দেয় আমি 700টাই নিতেই রাজি আছি। আসলে 2 বছর পর কি হবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যখন অ্যাজ এ একটা প্লেয়ার হিসেবে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন। আমার কাছে মনে হয় এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো, বিকজ এই ইস্যুটা কিন্তু অন্যরা কেউ তুলে না, হয়তো মিডিয়ার মাধ্যমেই ছড়ায় এ আন্ডাররেটেড ওই আন্ডাররেটেড। তাইজুলকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট। টেস্টে আপাতত স্পিন ডিপার্টমেন্টের সেরা চয়েস, অটো চয়েস, যে কোনো কিছুই আপনি বলতে পারেন। তাইজুল ঘরের মাঠে রীতিমতো অদম্য। যখনই পারফর্ম করেন তখনই কিন্তু একটা প্রশ্ন চলে আসে, তাইজুল কি আসলে আন্ডাররেটেড ক্রিকেটার? আজকেও সেই প্রশ্নটা এসেছিল। পাশাপাশি সাকিবের নামটা তার পারফর্ম করার পর কেন যেন চলে আসে। 2টা জায়গাতেই তাইজুলের আপত্তি। তিনি বলেছেন এই যে আন্ডাররেটেড প্লেয়ার এবং সাকিব আল হাসানের পাশে বসিয়ে দেওয়া কিংবা সাকিব আল হাসানের নামটা চলে আসে তার পারফর্ম করার পর, সেটা আসলে তিনি শুনতে চান না। তাইজুল পরিচিত হতে চান নিজের আলোয়, নিজের নামে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। সালাউদ্দিন তো হেড কোচ নয়, তবুও তাকে নিয়ে কেন এত সমালোচনা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ফিল সিমন্সের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে বোর্ডে পদত্যাগপত্র দেয়া সালাউদ্দিনকে বুঝিয়ে জাতীয় দলের সঙ্গে রেখে দিতে পারলে দেশেরই লাভ। সাইফুল রূপকের রিপোর্ট। শেখানো তার পেশা, নেশা বললেও ভুল হবে না। ব্যাটার কিংবা বোলারদের দিনভর দীক্ষা দিয়েও ক্লান্ত হন না। বাংলার ক্রিকেটারদের কাছে কোচ সালাউদ্দিন আপন, কমফোর্ট জোন, ভালোভাবেই বুঝতে পারেন সবার মন।
অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করে সিদ্ধান্ত নেন জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না। আয়ারল্যান্ড সিরিজের পরেই বিদায় নিচ্ছেন। গুঞ্জন আছে বিসিবি চাওয়াতে পদত্যাগপত্র প্রত্যাহার করে চাকুরিটা চালিয়ে যেতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন থাকলে দেশেরই লাভ, বিশ্বাস সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের আরেক সফল কোচ খালেদ মাহমুদ সুজনের। সালাউদ্দিন রিজাইন কেন করেছিল তার বলতে পারবো না আমি, বাট আমার মনে হয় যে ওকে দরকার আছে বাংলাদেশ টিমে। এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বাংলাদেশের। বিসিবির কি উচিত সালাউদ্দিনের সঙ্গে বসা বা তাকে বোঝানো যে তাকে ন্যাশনাল টিমে এখন দরকার? ডেফিনেটলি আমার মনে হয় দেখেন এইভাবে যদি একটা কোচ যায় 3 বছরের চুক্তিতে গেল, 1 বছর পর আপনি তাকে রাখলেন না বা সে বের হয়ে গেল, এটা তো আমাদের জন্য খুব গুড প্র্যাকটিস না। যদি সালাউদ্দিনকে নেন, সালাউদ্দিনকে সময় দেন, ঠিক আছে, ওকে ট্রাস্ট করেই তো বিসিবি নিচ্ছে না, তো ওকে বিশ্বাসটা তো অবশ্যই থাকা বসা উচিত। সালাউদ্দিনের যেগুলো মন খারাপ থাকে সেটাও সালাউদ্দিন সলভ করুক, আমি মানে কথা বলে বিসিবির সাথে ঠিক করতে পারবে। ভুল বোঝাবুঝিটাই সবচেয়ে বড় কথা, অবসান করাটাই সবচেয়ে বড়। আজকে যদি আশরাফুল একটা সিরিজ আজকে ভালো হচ্ছে বলে ওর নামে কথা হচ্ছে না, যদি খাতুনা কাছে আজকে আয়ারল্যান্ডের সাথে আমরা ভালো রাখতো, তো আশরাফুলকে তো আপনি সিরিজ পরে বের করে দিতে হতো আবার। সুতরাং আমার মনে হয় যে একটা কোচ যখনই যায় এত ইজি না একটা জিনিস চেঞ্জ করা, একটা ড্রেসিং রুম কালচার চেঞ্জ করা, একটা ব্যাটিং গ্রুপকে চেঞ্জ করা এত ইজি না, সময় লাগে না। এটা তো আর মানে এমন না যে আপনি ঘর বাড়ি বানানোর মতন সিমেন্ট দিলেন, ইট দিলেন, হয়ে গেল, ঘর বানানো হয়ে গেল, এটা তো এরকম না, সময় লাগে সব কিছুতে। সুতরাং ওইটাই সময়টা তো আপনি আশরাফুলকে দেওয়া উচিত, সালাউদ্দিনকে সবাইকে যাকেই নেবেন তাকেই দেওয়া উচিত আমার মনে হয়। প্রশ্ন আসতেই পারে আরও 2 বছরের চুক্তি থাকতেও কেন হঠাৎ পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন? সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতার দায় তার উপরই দেয়া হচ্ছিল। দল নির্বাচন ও নানা ইস্যুতেও সোশ্যাল প্ল্যাটফর্মে সালাউদ্দিনের মুণ্ডুপাত করা হচ্ছিল। জানা গেছে সেই সব সমালোচনা আর চাপ নিতে না পেরেই সরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সুজনের প্রশ্ন, জাতীয় দলে কি সালাউদ্দিনই সর্বেসর্বা? হেড কোচ কেন সমালোচনার ঊর্ধ্বে? সালাউদ্দিন তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, সিনিয়র সহকারী কোচ, ঠিক না? বাট ওর উপরে তো একটা মাথা আছে, হেড কোচ আছে, তো সবটা কেন সালাউদ্দিনের উপর আসছে আমি এটাই বুঝি না। তাহলে আমাদের হেড কোচের দরকার কি? যদি সালাউদ্দিনেই সব ডিসিশন নিয়ে থাকে তাহলে আপনি হেড কোচ রাখছেন কেন? হেড কোচ ট্রেনিং করাবেন না, ক্যাচিং মারবেন না, কিছু করবেন না, ডিসিশনও নেবেন না, তাহলে ওনার কাজটা কি আসলে? সুতরাং আমি এটাই বলেছিলাম যে সালাউদ্দিনেরকে সব ব্লেমটা করা আবার ওনার না ঠিক হচ্ছে। আমরা হেড কোচ কিনে কেউ কোনো কথা বলি না এই পর্যন্ত যে ওনার দায়িত্বটা কি আসলে। এই দায়িত্বটা ওনাকে নিতে হবে। যে কোনো ফর্মেটে ক্যাপ্টেন এবং কোচকে সেই দায়িত্ব নিতে হবে। তো কোচ তো 3 ফর্মেটেই সেম, ক্যাপ্টেন এখন চেঞ্জ হচ্ছে, তখন ক্যাপ্টেনদেরকে দায়িত্ব নিতে হবে না কেন আমরা ভালো খেলতেছি না। উত্তরগুলো এখান থেকে আসাটাই ভালো। খালি একটা লোককে আমি যে ছেলেটা কাজ করছে, তার নিবেদন আছে ক্রিকেটের প্রতি, যে হার্ডওয়ার্ক করে, তাকে আপনি সে ভুল করতেই পারে হয়তো বা, কিন্তু সেটার দায়িত্ব হেড কোচের সমাধান করা, তার দায়িত্বটা তো সালাউদ্দিনের রাখার না। বুঝিয়ে শুনিয়ে সালাউদ্দিনকে রেখে দেওয়ার সম্ভাবনা সঙ্গে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুলের পথ চলা হতে পারে আরও লম্বা। সাইফুল রূপক, ৭১। কোচ ইস্যুতে মন্তব্য করতে নারাজ, কথা একটাই, কোচ যেই হোক লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। র্যাঙ্কিংয়ে উন্নতিতে কাজ করতে হবে, তবে আসল কাজটা করতে হবে তৃণমূল পর্যায়ে থেকে, তবেই আসবে সাস্টেইনেবল সাকসেস। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর নিজের বাড়ি শ্রীমঙ্গল গিয়েছিলেন সমিত সোম, সেখান থেকেই এবার কানাডার পথে বেঙ্গল বয়। যাওয়ার আগে দল নিয়ে ৭১কে নিজের পরিকল্পনার কথা জানিয়ে গেছেন এই মিডফিল্ডার। সমর্থকদের ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আপাতত সাইন অফ করলেন এই গেম চেঞ্জার। আমাদের একটা কোচ আছে, এই কোচ যে আছে ওইটার জন্য আছে। তারপরে যদি আর একটা কোচ আসে, যদি ওইটা হয় তাহলে ওইটা হয়, আর দেখি। হোপ করি যে আমরা আরও অনেক ভালো করতে পারি, র্যাঙ্কিংয়ে আর উঠতে পারি। সময় লাগবে, তাই না? ভালো টিম এত তাড়াতাড়ি বানানো যায় না, সময় লাগে। বাট আমার এক্সপেকটেশন আছে যে আমরা ভালো করব, টিমটা ভালো করবে, আমাদের ভালো খেলোয়াড় আছে, ভালো কোচ, ভালো ফাউন্ডেশন আছে, যে আমরা ভালো করতে পারবো। ফরেন প্লেয়ার যদি আসছে খেলতে, ওইটাও ভালো হবে। ইউথের দিকে শুরু করতে হবে, গ্রাস রুটস, তাই না? ওরকম তুমি দেখতে পারো যে আর সাকসেসফুল কান্ট্রি যে এদের কান্ট্রির ন্যাশনাল টিম বাড়াতে পারে, এটা গ্রাস রুটস থেকে শুরু, তারপরে আস্তে আস্তে আরও ভালো হবে। আর এরকম জাস্ট রিসোর্সেস দিতে হবে যে ওই লিগটা ইমপ্রুভ করতে, ভালো হইতে, আর ওইটা থেকে ন্যাশনাল টিমটাও ভালো হবে। জাস্ট থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট, স্পেশালি এই জিতার পরে আমি ওই যে লাভ অ্যান্ড সাপোর্টটা অ্যাজ ইউজুয়াল পাচ্ছি সব ম্যাচের থেকে, সব সময় থেকে। সো এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল আর খুব অনার্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। হামজারা ভারতকে হারানোয় যেন উঠছে বাংলাদেশের ফুটবল, সেই ধারায় এবার বয়সভিত্তিক লেভেলেও ধরে রাখার পালা। শুরু হচ্ছে এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে চায়নায় পৌঁছেছে বাংলাদেশ। কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, বাহরাইন, ব্রুনাই, তিমুর লেস্তে ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে, এই ম্যাচ টার্গেট করেই চায়নায় অনুশীলন করেছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষের ফুটবলারদের কোনো ভিডিও ফুটেজ না পাওয়ায় কেবল নিজেদের শক্তিমত্তা ঠিক রেখেই মাঠে নামতে হবে গোলাম রাব্বানি ছোটনের দলকে। আমাদের নিজেদেরকে ফোকাস করবো, আমাদের গেম প্ল্যানে আমরা থাকবো এবং আমরা ম্যাচ বাই ম্যাচ আমরা
ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করবো এবং আমরা কোয়ালিফাই করার জন্য এখানে আসছি। টিমুল ইস্টের সাথে আমরা কোনো কারণে এজ লেভেলে তেমন একটা অনেক আমরা ভিডিও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তেমন একটা ভিডিও পাওয়া যায় না। টিমুল ইস্টের সাথে আমরা আসলে তাদের সম্বন্ধে ধারণা কম, কিন্তু আমরা আমাদের গেম প্ল্যান অনুযায়ী খেলবো এবং জয়ের জন্য মাঠে নামবো। নারী কাবাডি বিশ্বকাপে ঘরের মাঠে দারুণ শুরুর পর ভারতের বিপক্ষে হেরে এখনো নিশ্চিত হয়নি সেমিফাইনাল। সেই মিশনে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ এবার থাইল্যান্ড। শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতলে সেমিফাইনালের সাথে সাথে নিশ্চিত হবে নারী কাবাডি বিশ্বকাপের একটা পদকও। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। 2012 সালের সেই প্রথম আসরে জাপানের কাছে 17-15 পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ 8 থেকে। ঘরের মাঠে এবার সুযোগ আছে সেমিফাইনালে জায়গা করে নেয়ার। সেই মিশনে প্রতিপক্ষ থাইল্যান্ডকে এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের, তবে ওদের হালকা করে নেয়ার খুব একটা সুযোগ নেই। ভারতের কাছে হারলেও গ্রুপ পর্বের সবশেষ 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী থাইল্যান্ড। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10:30টায়। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আবারও ক্লাব ফুটবলে রোমাঞ্চের আলো, যেখানে লা লিগার জমজমাট লড়াইয়ে এক ঐতিহাসিক রাতের অপেক্ষায় কাতালোনিয়া। 2 বছর পর নিজস্ব ঘর নবসজ্জিত ক্যাম্প নুতে ফিরছে বার্সেলোনা। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী অ্যাথলেটিক বিলবাও। অন্যদিকে প্রিমিয়ার লিগেও 3 ভিন্ন মঞ্চে ভাগ্য বদলের লড়াইয়ে নামছে লিভারপুল, চেলসি এবং ম্যানচেস্টার সিটি। কারো মর্যাদা রক্ষার লড়াই, কারো চোখ শিরোপার দিকে, আবার কারো টপ 4-এ টিকে থাকার সংগ্রাম। সবকিছু সামগ্রিক চিত্র থাকছে জুবায়ের নূরের প্রিভিউতে। 909 দিন পর ঘরে ফেরা। শেষবার ক্যাম্প নুতে খেলেছিল বার্সেলোনা 2022 সালের মে মাসে। দীর্ঘ পুনর্নির্মাণের পর অবশেষে তাদের চেনা আবাসে, যদিও পুরো 1,05,000 দর্শক নয়, আপাতত সীমিত 45,000 সমর্থক নিয়ে। লা লিগায় যে টেবিল পুনরুদ্ধারে ব্যস্ত বার্সা, সেখানে এখন তারা দ্বিতীয় স্থানে, রিয়ালের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে। 12 ম্যাচে 32 গোল, লিগের সর্বোচ্চ। কিন্তু সমস্যাটা রক্ষণে। শেষ 10 ম্যাচে একটিও ক্লিনশিট নেই ফ্লিকের দলের। আক্রমণে আগুন ঝরা, কিন্তু পেছনে এক ধরনের দোদুল্যমানতা। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও খুব একটা ভালো অবস্থায় নেই। লিগে 5 জয় 5 হার 2 ড্র নিয়ে টেবিলের 7 নম্বরে। আন্তর্জাতিক বিরতির পর এবার আগামী 4 সপ্তাহে 9টি ম্যাচের এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে হ্যান্সি ফ্লিকের দল। আর সেই পরীক্ষায় শতভাগ দেবার ঘোষণা এই জার্মান কোচের। তাছাড়া নিজেদের ঘরে ফিরে বার্সেলোনার লক্ষ্য একটাই, জয়ের সঙ্গে নতুন অধ্যায় শুরু করা। অপরদিকে বিলবাওয়ের লক্ষ্য টপ 4-এ থাকার আশা বাঁচিয়ে রাখা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আনফিল্ডে মর্যাদা রক্ষার লড়াইয়ে লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে রেডদের দূরত্ব 8 পয়েন্ট, যা স্লটের দলের শিরোপা স্বপ্নকে কঠিন করে তুলেছে। তবে আনফিল্ডে তারা দারুণ ছন্দে। 5 হোম ম্যাচে 4টিতেই জয়। তার উপর নিজের 300তম প্রিমিয়ার লিগ ম্যাচে জ্বলে উঠতে পারে মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে আরেক ম্যাচে বার্নলি বনাম চেলসি লড়াইয়ে টপ 4 ধরে রাখতে মরিয়া দ্য ব্লুজ, আর অবনমন আতঙ্কে বার্নলি। লিগ টেবিলে বর্তমানে 3 নম্বরে চেলসি, আর আগে 2 জয় তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে, টেবিলের 17তে। এই ম্যাচ নির্ধারণ করবে বার্নলি কি তলিয়ে যাবে নাকি নতুন করে আশা দেখবে। অন্য ম্যাচে ইংলিশিয়ান ম্যানচেস্টার সিটি নামবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। একদিকে টাইটেল রেস, অন্যদিকে রেলিগেশন শঙ্কা। নিউক্যাসল বিরতিতে গেছে 2 হারের বেদনায়, আর টেবিলে তাদের অবস্থান এখন 14তম। অবনমন অঞ্চলের উপর মাত্র 2 পয়েন্টের নিরাপত্তা। অন্যদিকে এই ম্যাচ জিতলে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে গার্দিওলার শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির পর টেবিলের অবস্থান বদলে দিতে পারে প্রতিটি ম্যাচে। লিভারপুল শিরোপা দৌড়ে ফিরে আসতে চায়, চেলসি টপ 4 শক্ত রাখতে চায়, আর নিউক্যাসল মরিয়া অবনমন আতঙ্ক দূর করতে। অন্যদিকে ইতিহাস, আবেগ ও প্রত্যাবর্তনের রোমাঞ্চে ক্যাম্প নুতে আলো ছড়াতে চায় বার্সা। সব মিলিয়ে ফুটবল জগতের এক সুপার স্যাটারডের অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা। জুবায়ের নূর, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।